ইসরায়েলের আকাশে ঝাঁকে ঝাঁকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, নিশ্চুপ তেহরান, আরও উত্তপ্ত মধ্যপ্রাচ্য। যুদ্ধ থামাতে পারে যুক্তরাষ্ট্রের মত বিশ্লেষকদের। নির্বাচনের সময় নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি অন্তর্বর্তী সরকার। ভয়েস অফ আমেরিকাকে ডক্টর ইউনুস, সেনা প্রধানের বক্তব্য তার নিজস্ব। আমিরাতে চলা ক্ষমা কার্যক্রমের শর্ত শিথিল করল আবুধাবি। 1 মাস মেয়াদী পাসপোর্টেও পাওয়া যাচ্ছে সুবিধা, খুশি প্রবাসী বাংলাদেশিরা। আমন্ত্রণ জানাচ্ছি প্রবাসী নিউজ 24 সংবাদে, সাথে আছে আমি সারা মেহজাবিন। দেখছিলেন বসুন্ধরা চা সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, এমনটা জানিয়েছে তেল আবিব। তবে এই বিষয়ে এখনও মুখ খোলেনি তেহরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে ইসলামিক বিপ্লবী গার্ড ICGR শিগগিরই একটি বিবৃতি প্রকাশ করবে। এর আগে দক্ষিণ লেবাননে স্থল অভিযান চালানোর দাবি করে ইসরায়েলি বাহিনী, যদিও তা অস্বীকার করেছে হিজবুল্লাহ। বিশেষজ্ঞরা বলছেন মধ্যপ্রাচ্যের এই অস্থিতিশীলতার জন্যই দায়ী ইসরায়েলের আগ্রাসন বন্ধ করতে পারে একমাত্র যুক্তরাষ্ট্রই। এতদিন হুমকি ধামকি দিলেও এবার ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এমন দাবি করে এর কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলি বাহিনী। এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে আরও একটি নতুন যুদ্ধ শুরু হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। যদিও ইসরায়েলি বাহিনীর দাবি অস্বীকার করেছে হিজবুল্লাহ। বিষয়টি স্পষ্ট না করলেও লেবানন ইতিহাসের সবচেয়ে ভয়ানক অধ্যায়ের মুখোমুখি বলে জানিয়েছেন লেবানীয় প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। এদিকে লেবাননে ইসরায়েলি স্থল অভিযানে উদ্বেগ জানিয়েছে স্পেন সহ বেশ কয়েকটি দেশ। তারা নেতানিয়াহুর প্রতি স্থল অভিযান বন্ধের দাবি জানিয়ে কূটনীতিকে প্রাধান্য দেওয়ার পরামর্শ দিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েলের আগ্রাসনে লাগাম টানতে পারে যুক্তরাষ্ট্রই। মধ্যপ্রাচ্যের বিশ্লেষক হিসেবে আমার মনে হচ্ছে অঞ্চলটিতে এই মুহূর্তে বিশাল রাজনৈতিক শূন্যতা রয়েছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র একমাত্র দেশ যারা নেতানিয়াহু সরকারের অব্যাহত আগ্রাসনের লাগাম দিতে পারে। অন্যদিকে ইসরায়েলি বর্বরতাকে সমর্থন জানিয়ে ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার বলেছেন ওয়াশিংটনের উচিত তেল আবিবকে লেবাননকে পুরোপুরি ধ্বংসের সুযোগ করে দেয়া। এ সময় প্রেসিডেন্ট বাইডেনের যুদ্ধবিরতির চেষ্টার সমালোচনাও করেন কুশনার। আসমাতুলি, নিউজ 24। লেবাননে ক্রমেই বাড়ছে ইসরায়েলি হামলার পরিধি। বাদ যাচ্ছে না দেশটির ঘন বসতি ও ব্যস্ততম শহরগুলো। প্রাণ বাঁচাতে সবার মতো আশ্রয়ের খোঁজে ছুটছেন প্রবাসী বাংলাদেশিরাও। দূতাবাসের কাছে নিরাপদে দেশে ফেরার ব্যবস্থা করার দাবি জানান তারা। লেবানন থেকে মিলন খানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কিছুদিন আগেও উন্নত জীবনের আশায় যেসব প্রবাসী লেবাননে পাড়ি জমিয়েছিলেন, আজ তারাই প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছেন। কারণ শুরুতে ইসরায়েলি বাহিনী শিয়া অধ্যুষিত এলাকাগুলোকে টার্গেট করলেও এখন লেবাননের বিভিন্ন ঘনবসতিপূর্ণ ও ব্যস্ততম শহরগুলোতে হামলা চালাচ্ছে। ফলে ভয় ও আতঙ্কে লেবাননবাসীর মতো প্রবাসী বাংলাদেশিরাও ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। তবে বিভিন্ন জায়গায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র, যেখানে 2000-এর বেশি প্রবাসীদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। প্রবাসীরা যারা লেবাননে আছি তারা খুবই একটা আতঙ্কের মধ্যে বসবাস করতেছি, তাও আবার খোলা আকাশের নিচে যেখানে পাচ্ছি সেখানে আমরা অবস্থান করতেছি। আমরা লেবানন প্রবাসী, আমরা খুব বিপদে আছি। আমরা থাকি তারিয়ার মাথার এয়ারপোর্টের কাছে। আমাকে অনেক বোম টোম ফেলাইছে, আমরা সমস্যা। আমাকে থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই। এখানে যে কোনো টাইমে বিমান হামলা, বোমা হামলা হতে পারে, খুব আতঙ্কে আছি। প্রধান উপদেষ্টার কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করব সে যেন আমাদের বাংলাদেশ এম্বাসির সাথে যোগাযোগ করে আমাদের যে ভাই বোনেরা আছে তাদের দেশে প্রত্যাবর্তন করার জন্য খুব অতি দ্রুত যেন সে একটা পদক্ষেপ নেয়। এরই মধ্যে প্রবাসীদের এসব আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেছেন বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ। এ সময় সরাসরি উপস্থিত না থাকলেও ভিডিও কলের মাধ্যমে প্রবাসীদের সঙ্গে কথা বলেন রাষ্ট্রদূত। বাংলাদেশি ভাইদেরকে যাতে সর্বোপরিভাবে আমরা সহযোগিতা করতে পারি। আমরা দূতাবাসের পক্ষ থেকে মাননীয় রাষ্ট্রদূত মহোদয়ের নির্দেশ ক্রমে এখন বিভিন্ন জায়গায় যাচ্ছি। গত কয়েকদিন ধরেই কিন্তু আমরা বিভিন্ন স্পটে খাবারের সহযোগিতা দিচ্ছি। এ সময় দূতাবাস কর্তৃপক্ষের কাছে তাদের নিরাপদে দেশে ফিরে নেয়ার ব্যবস্থা করার অনুরোধ জানান প্রবাসী বাংলাদেশিরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। অন্তর্বর্তী সরকারের মেয়াদ বা আগামী নির্বাচন কবে হবে এ নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
ভয়েস অফ আমেরিকাকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় ভোট নিয়ে সেনাপ্রধানের বক্তব্য সরকারের মতামত না বলে দাবি করেন তিনি। ঢাকা দিল্লির সম্পর্ক উন্নয়ন জরুরি বলেও জানান ডক্টর ইউনূস। যত দ্রুত সম্ভব সংস্কার করেই নির্বাচন দেয়া হবে। ভয়েস অফ আমেরিকাকে দেয়া সাক্ষাৎকারে এই কথা বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কথা বলেন অন্তর্বর্তী সরকারের মেয়াদ বা আগামী নির্বাচনের সময়সীমা নিয়েও। আমাদের নতুন করে সব গড়তে হবে, সবকিছু ধ্বংস করে দিয়ে গেছে আগের সরকার, কাজে সেই ধ্বংসস্তূপ থেকে এখন আমাদের নতুন পুনর্জাগরণ করতে হবে। আমাদের মুখ থেকে যখন শুনবেন তখন সেটাই হবে তারিখ। আমরা আলোচনা করেছি কিন্তু সিদ্ধান্ত নেয়নি। সেনাপ্রধানের বক্তব্য অনুযায়ী অন্তর্বর্তী সরকারের মেয়াদ 18 মাস কিনা এমন প্রশ্নেরও উত্তর দেন প্রধান উপদেষ্টা। কাজে সরকার কখন মেয়াদ ঠিক করবে সেটা সরকারকে বলতে হবে। সরকার না বলা পর্যন্ত তো সেটা সরকারের মেয়াদ হচ্ছে না। সাক্ষাৎকারে ভারত বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের উপর জোর দেন তিনি। মুখ খোলেন শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়েও। এটা একটা আইনগত বিষয়, নিশ্চয়ই আমরা তাকে ফেরত চাইবো, যেখানেই থাকুক তিনি ফেরত চাইবো, যখন আইনগতভাবে আমরা যে সিদ্ধান্ত আছে সেই সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করতে পারি। গত সপ্তাহে জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ভয়েস অফ আমেরিকাকে সাক্ষাৎকারটি দেন প্রধান উপদেষ্টা, যা সোমবার প্রচার করে সংবাদ মাধ্যমটি। মানুষের সামনে গেলে তারা। আসমা তুলি, নিউজ 24। ফিলিস্তিনে যুদ্ধাবসানের আহ্বান জানিয়ে জাতিসংঘে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণের প্রশংসা করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিন রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রমাদান। মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় দেখা করেন তিনি। ভাষণের প্রশংসায় ইউসুফ বলেন, এটি সময়োপযোগী এবং ফিলিস্তিন ইস্যুতে এটি অত্যন্ত প্রয়োজনীয় স্পটলাইট তৈরি করেছে। আপনি সত্য তুলে ধরেছেন। বৈঠকে পারস্পরিক স্বার্থের বিষয়, ফিলিস্তিনের প্রতি বৈশ্বিক সমর্থন, গাজায় গণহত্যা এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ফিলিস্তিন এবং এর জনগণের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থন জানান। আবারও বলেন, আমরা ফিলিস্তিনি জনগণের প্রতি এর সমর্থন অব্যাহত রাখব। তারা তাদের কাঙ্ক্ষিত স্বাধীন রাষ্ট্র পাবে বলে আমাদের আশা। বিগত সরকারের আমলে পাচার হওয়া 18 লাখ কোটি টাকা উদ্ধারে আশার আলো দেখছে দুদক। ইউরোপীয় ইউনিয়ন, এফবিআই সহ বিভিন্ন সংস্থার সাথে কয়েক দফার বৈঠকে সহযোগিতার আশ্বাস পেয়েছে সংস্থাটি। যদিও অতীত ইতিহাস বলছে, পাচার হওয়া দেশে 71টি চিঠি পাঠিয়ে মাত্র 27টির জবাব পেয়েছে দুদক। বিগত সরকারের আমলে অন্তত 18 লাখ কোটি টাকা পাচার করেছে বলে জিএফআই সহ বিভিন্ন সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে। দুদক বলছে, এর মধ্যে কানাডার বেগমপাড়া, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড ও সিঙ্গাপুরে সবচেয়ে বেশি টাকা পাচার করে আমলা কিংবা সরকারের মন্ত্রী এমপিরা। তবে এসব দেশে চিঠি দিয়ে তথ্য চাইলেও খুব একটা সহযোগিতা পায় না দুদক, যে কারণে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে এফবিআই সহ বিভিন্ন সংস্থার সহযোগিতা পেতে দফায় দফায় বৈঠক করেছে দুদক। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল 11টায় দুদক চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহর সাথে বৈঠক করেছে ডক্টর মাইকেল ক্রেজার নেতৃত্বে 3 সদস্যের ইইউ প্রতিনিধি দল। বৈঠকে দুদককে মানি লন্ডারিং সহ সামগ্রিক বিষয়ে সহযোগিতার প্রতিশ্রুতি দেন। অর্থ পাচার সহ সব বিষয়ে দুদকের পাশে থাকবে ইউরোপীয় ইউনিয়ন। গুরুত্ব বিবেচনা ইস্যুতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। দুদক বলছে, অতীতে সহযোগিতা না পেলেও এবার বৈঠকের মাধ্যমে সহযোগিতার আশ্বাস পেয়েছে তারা। মানি লন্ডারিং অনুসন্ধান এবং তদন্তের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেই বিষয়গুলো তুলে ধরেছি এবং যেসব দেশগুলোতে আমাদের পাচারকৃত অর্থ রয়েছে সেই সব দেশের সহযোগিতার ক্ষেত্রে তারা যেন আমাদেরকে সহযোগিতা করেন সে বিষয়ে আমরা সহযোগিতা চেয়েছি। ইতিমধ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের লন্ডনে থাকা 360টি বাড়ির সন্ধানে মাঠে নেমেছে দুদক। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা। আমিরাতে চলা 2 মাস ব্যাপী সাধারণ ক্ষমা কার্যক্রমে বৈধ হতে আগ্রহী প্রবাসীদের জন্য শর্ত শিথিল করল দেশটির সরকার। এক্ষেত্রে পাসপোর্টের মেয়াদ 6 মাসের পরিবর্তে 1 মাস থাকলেও এই সুবিধা পাবেন আগ্রহীরা। এতে খুশি প্রবাসী বাংলাদেশিরাও। আমিরাত থেকে মামুন মাহিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
গেল 1 সেপ্টেম্বর থেকে চলছে আমিরাতে 2 মাস ব্যাপী সাধারণ ক্ষমা কার্যক্রম। এতে শর্ত সাপেক্ষে দেশটিতে বসবাসরত অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছে আমিরাত সরকার। জেল জরিমানা ছাড়া এই সুযোগকে কাজে লাগিয়ে অনেকেই বৈধ হচ্ছেন, কেউ বা আবার দেশে ফিরতে পারছেন। তবে এক্ষেত্রে ভিসা প্রসেসিং করতে পাসপোর্টের মেয়াদ 6 মাস থাকা জরুরি হয় অনেকেই পড়েছিলেন দুশ্চিন্তায়। এবার সেই নিয়মেও পরিবর্তন আনা হয়েছে। 6 মাসের পরিবর্তে পাসপোর্টের মেয়াদ 1 মাস থাকলেও ভিসা লাগানোর সুযোগ দেওয়া হচ্ছে। আমিরাত সরকার নতুন নিয়ম করছে, যাদের পাসপোর্টের মেয়াদ মিনিমাম 1 মান্থ আছে তারা এখন ভিসা প্রসেস করতে পারবে এবং ভিসা প্রসেস করার পরে তারা আবার পাসপোর্ট রিনিউ করতে পারবে। মূলত বৈধতা নিশ্চিত কার্যক্রম আরো দ্রুত করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে আবুধাবি। আমরা যারা বর্তমানে আমিরাতে আছি, ক্যান্সেল বিষয় বা ফাইন, তাদের বিষয়গুলো এখন হচ্ছে। নতুন করে কোনো ধরনের বিষয় হচ্ছে না বাংলাদেশ থেকে, প্লাস এখানে যারা নতুন ক্যান্সেল হচ্ছে তাদের বিষয়গুলো এখন হচ্ছে না। সেক্ষেত্রে আমরা কোনো প্রতারকের পাল্লায় যেন না পড়ি। যারা ভিসা লাগাতে চাচ্ছেন তারা টাইপিংয়ের মাধ্যমে, যারা আমরা টাইপিংয়ে আছি তাদের মাধ্যমে যোগাযোগ করে শিওর যেটা সেটা জেনে তারপরে ভিসা আপনারা লাগানোর চেষ্টা করবেন। কোনো প্রতারকের মাধ্যমে আমরা প্রতারকের পাল্লায় করবেন না। আগামী 31 অক্টোবর এই 2 মাস ব্যাপী সাধারণ কার্যক্রম শেষ হবে। ধারণা করা হচ্ছে এরপরে অবৈধ প্রবাসীদের নিয়ে কঠোর অবস্থান নিতে পারে আমিরাত সরকার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি রপ্তানির মার্কিন বহুজাতিক কোম্পানি অ্যাক্সিলারেট এনার্জির স্ট্র্যাটেজিক উপদেষ্টা পদে যোগ দিয়েছেন সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস। নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে খবরটি জানায় অ্যাক্সিলারেট এনার্জি। বিজ্ঞপ্তিতে বলা হয়, কূটনৈতিক জীবনে যুক্তরাষ্ট্রের ব্যবসা বাণিজ্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি ভূ রাজনীতি ও বাজার সম্পর্কে পিটার হাসের ভালো ধারণা আছে। তার অভিজ্ঞতা ও নেতৃত্ব বিশ্বজুড়ে অ্যাক্সিলারেটর গ্রাহকের জ্বালানি নিরাপত্তায় ভূমিকা রাখবে। বাংলাদেশে এলএনজি সরবরাহের জন্য কক্সবাজারের মহেশখালীতে একটি টার্মিনাল আছে অ্যাক্সিলারেট এনার্জির। এর বাইরে আরও একটি টার্মিনাল নির্মাণের কথা রয়েছে তাদের। এছাড়া 2026 সাল থেকে বাংলাদেশে এলএনজি সরবরাহে একটি চুক্তি করেছে অ্যাক্সিলারেট। সংবাদের সময় হলো একটি বিরতির। ফিরছি আরও খবর নিয়ে, সাথেই থাকুন। আমন্ত্রণ আরেকবার প্রবাসী নিউজ 24-এ। ফের অশান্ত পার্বত্য জেলা খাগড়াছড়ি। সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টকে কেন্দ্র করে এক শিক্ষককে পিটিয়ে হত্যার পর রণক্ষেত্রে পরিণত হয় গোটা শহর। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। শহরে 144 ধারা জারি করেছে প্রশাসন। টানা কয়েকদিনের অশান্ত পরিস্থিতি থেকে যখন একটু একটু করে শান্ত হয়ে আসছিল পার্বত্য অঞ্চল, ঠিক তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টকে কেন্দ্র করে আবারও তৈরি হয়েছে বিশৃঙ্খলা। পার্বত্য জেলা খাগড়াছড়িতে এক শিক্ষককে প্রধান শিক্ষকের কক্ষে পিটিয়ে হত্যার পর পাহাড়ি ও বাঙালিদের মধ্যে শুরু হয় সংঘর্ষ। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সোহেল নামের এক শিক্ষক পাহাড়ি এক মেয়েকে ধর্ষণের অভিযোগে কারাগারে যায় 2017 সালে। সম্প্রতি তিনি ছাড়া পেয়ে কাজে যোগ দেন। সোমবার তাকে নিয়ে পাহাড়ি এক মেয়েকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগে ফেসবুকে পোস্ট দেওয়া হয়। এরপর স্থানীয়রা তাকে স্কুলে গিয়ে পিটিয়ে হত্যা করে। বেশ কয়েকজন শিক্ষার্থীও এ সময় আহত হন। এরপর থেকেই শহর জুড়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে খাগড়াছড়ি শহরে 144 ধারা জারি করে প্রশাসন। সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন পুলিশ সুপার। আমরা এই শহরবাসীর মধ্যে অনুরোধ করবো যেন তারা শান্তি বজায় রাখে এবং যে ঘটনা ঘটেছে এটা মামলা হবে এবং যা অপরাধী তাদেরকে আমরা আইনের হাতে নিয়ে আসবো। ফেসবুকের ওই পোস্টের সত্যতা নিয়ে এখনো কিছু জানায়নি প্রশাসন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুল আলোচিত বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড বেক্সিমকোর শেয়ার কারসাজির অভিযোগে 4 ব্যক্তি ও 5 প্রতিষ্ঠানকে 428 কোটি 52 লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির কমিশন সভায় এই জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও রাষ্ট্রায়ত্ত শিপিং কর্পোরেশন সহ আরও 7 প্রতিষ্ঠান পরিদর্শন করবে বিএসইসি। নিয়ন্ত্রক সংস্থার এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন পুঁজিবাজার বিশ্লেষকরা। পুঁজিবাজারের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় 2020 সালের 19 মার্চ বেক্সিমকো শেয়ার দর ছিল 11 টাকা 20 পয়সা, যা ওই বছরের শেষ দিকে 22 টাকায় লেনদেন হয়।
তারপর থেকে শুরু হয় শেয়ারটির রেকর্ড কারসাজির গল্প। 2 মাসের মাথায় 2021 সালের জানুয়ারিতে দাম ওঠে 100 টাকায়। এরপর একই বছরের শেষ দিকে দাম তোলা হয় প্রায় 3 গুণ, যা লেনদেন হয় 190 টাকায়। এই সময় দেখানো হয় রেকর্ড পরিমাণ মুনাফা, ঘোষণা করা হয় বড় আকারের ডিভিডেন্ড। পুঁজিবাজারে তালিকাভুক্ত আলোচিত বেক্সিমকো লিমিটেডের শেয়ার কারসাজি নিয়ে বহু আলোচনা সমালোচনা থাকলেও প্রথমবারের মতো জরিমানা বা শাস্তির আওতায় আসছে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার বিএসইসির 924তম কমিশন সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় 4 ব্যক্তি ও 5 প্রতিষ্ঠানকে 428 কোটি টাকা জরিমানা করা হয়েছে। সালমান এফ রহমান বা বেক্সিমকো লিমিটেড বা বেক্সিমকো নিয়ে বাজারে দীর্ঘদিন বিভিন্ন আলোচনা থাকলেও এই প্রথম আমরা দেখলাম যে 9 জন ব্যক্তি এবং প্রতিষ্ঠান সহ টোটাল 428 কোটি টাকার একটা ফাইন করা হয়েছে, যেটা নিঃসন্দেহে খুবই ইতিবাচক একটা খবর যারা সুশাসনে বিশ্বাসী তাদের জন্য। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বেক্সিমকো শেয়ার কারসাজির অভিযোগে মুশফিকুর রহমানকে 125 কোটি টাকা, মমতাজুর রহমানকে 58 কোটি, আব্দুর রউফকে 31 কোটি ও মারজানা আক্তারকে 30 কোটি টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া একই কোম্পানির শেয়ার কারসাজির অভিযোগে জরিমানা করা হয় 5 প্রতিষ্ঠানকেও। এত বড় অঙ্কের ফাইন কিন্তু আমাদের বাংলাদেশের পুঁজিবাজারের হিস্ট্রিতে আমরা দেখিনি। যেহেতু আমরা 5ই আগস্ট পরবর্তী সময়ে একটা সুশাসনের বাজার আশা করছিলাম, সবাই চাচ্ছিলাম যে যারা মাস্টার মাইন্ড তারা ধরা পড়ুক, তো তারই ফলশ্রুতিতে এই ধরনের একটা যে ঘোষণা আমরা দেখলাম, এটা নিঃসন্দেহে সাধুবাদ জানানোর দাবি রাখে। এদিকে বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগ দিতে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন চেম্বার আদালত। এ বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের শুনানি হবে 28 অক্টোবর। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। খুলনা 4 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মোরশেদি ও নোয়াখালী 4 আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাজধানী থেকে সালাম মোরশেদিকে গ্রেফতার করা হয়। 2022 সালে খুলনার ফুলতলা এলাকায় হামলা ও হত্যার অভিযোগে দায়েরকৃত একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। আব্দুস সালাম মোরশেদি খুলনা 4 আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে 2 বার সংসদ সদস্য নির্বাচিত হন। আর একরামুল করিম চৌধুরীকে মঙ্গলবার রাতে চট্টগ্রামের খুলশী থেকে গ্রেফতার করা হয়। (2002) সালে বাংলাদেশে পলিথিন ব্যবহার নিষিদ্ধ ঘোষণা হলেও 22 বছরে তা বাস্তবায়ন হয়নি কোথাও। তবে অন্তর্বর্তী সরকারের পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে সৈয়দা রিজওয়ানা হাসান পলিথিনের ব্যবহার বন্ধে নানা পদক্ষেপ নেন এবং পূর্ব নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার থেকে দেশের সুপার শপে পলিথিন ব্যাগ ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর করে দেখান। পলিথিনের পরিবর্তে পাট বা কাপড়ের ব্যাগ ব্যবহার হচ্ছে কিনা তা পরিদর্শন করতে সুপার শপে সচেতনতামূলক অভিযান চালানো হয়। পরিবেশ সুরক্ষায় ও সচেতনতা বৃদ্ধি করতে প্রাথমিকভাবে দেশের সব সুপার শপে আজ থেকে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। গত 9 সেপ্টেম্বর এই সিদ্ধান্ত নেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। সেই নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার থেকে পলিথিন ব্যাগের বিকল্প হিসাবে পাটের সুতা দিয়ে তৈরি ব্যাগ ব্যবহার শুরু করেছে দেশের সুপার শপগুলো। এই পর্যন্ত আমাদের 70 থেকে 80% কাস্টমার কি নিয়েছে, 20% যারা নিয়ে আসছে। আমাদের দেশে সবকিছুই ঘটা করে শুরু হয়, কোনোটাই মেইনটেইন হয় না। আমরা আশা করবো যে এই জিনিসটা যেন স্থায়ী হয়। 13 থেকে 19 টাকা মূল্যের 4 সাইজের পাটের ব্যাগ পাওয়া যাচ্ছে সুপার শপগুলোতে। পরিবেশের স্বার্থে আপত্তি করছেন না ক্রেতারা। এটা আমাদের জন্য সরকার যে উদ্যোগটা নিয়েছে এটা আমাদের পূর্ণ সমর্থন আছে। দেশের বা আমাদের ভালো চাই, সেক্ষেত্রে আপনার এটা ব্যবহারের বিকল্প ছাড়া আর কিছু নাই। আমি আশাবাদী যে মানুষ এই চর্চাটা চালিয়ে যাবে। বিকেলে ধানমন্ডির আগোড়া ও মিনাবাজার সুপার শপে পলিথিন ও শপিং ব্যাগের ব্যবহার বর্জন কার্যক্রম পরিদর্শন করেন পরিবেশ বন ও জলবায়ু উপদেষ্টা। তিনি বলেন, বর্তমানে শুধু সুপার শপে পলিথিন ব্যাগের ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আনা হয়েছে। বর্তমান নিষেধাজ্ঞাটা হচ্ছে শুধুমাত্র পলিথিন ব্যাগের উপরে, আর অন্যান্য যেগুলো পলিথিন আছে আপনার অর্থনীতির একটা বড় জায়গা জুড়ে সে আছে, তাকে রাতারাতি আপনি বন্ধ করতে পারবেন না। 1 নভেম্বর থেকে ঢাকার 10টি কাঁচা বাজারে পলিথিন ব্যবহার বন্ধের কার্যক্রম শুরু হবে। দেশব্যাপী পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধেও চলবে অভিযান। প্রভা চৌধুরী, নিউজ 24, ঢাকা। প্রবাসী নিউজ 24 এর সময় হলো আরও একটি বিরতির। ফিরছি আরও খবর নিয়ে, সাথে থাকুন।
আমন্ত্রণ আরেকবার প্রবাসী নিউজ 24-এ। ত্রাণ ফান্ডে মোট 11,69,84,420 টাকা জমা হয়েছে বলে জানিয়ে ত্রাণ কার্যক্রমের হিসাব সংক্রান্ত পূর্ণাঙ্গ অডিট রিপোর্ট প্রকাশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্রে সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করা হয়। সংগঠনটির পক্ষ থেকে PKF আজিজ হালিম খায়ের চৌধুরী ফার্ম বিনামূল্যে এই অডিট কার্যক্রম পরিচালনা করে বলে জানান ফার্মটির নিরীক্ষক গোলাম ফজলুল কবির। জানান এযাবৎ মোট উত্তোলিত অর্থ থেকে বিভিন্ন খাতে 1,78,33,207 টাকা খরচ হবার ফলে বর্তমানে ব্যাংকে 9,91,51,213 টাকা উদ্ধৃত আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক লুৎফর রহমান জানান 8 কোটি টাকা প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে দেয়া হবে। সংবাদ সম্মেলন শেষে সার্জিস আলম বন্যা থেকে স্থায়ী পরিত্রাণের জন্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান। আজকে আমাদের মোট স্থিতি রয়েছে 9,91,51,213 টাকা। 8 কোটি টাকা ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টার তহবিলে দিব। 8 কোটির বাইরে যে টাকাটি থাকবে অর্থাৎ 1,91,00,000 টাকা আমরা বন্যা কবলিত জেলাগুলোতে ত্রাণ কার্যক্রম পরিচালনা করব। বর্তমানে ছাত্র জনতার উপরে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই প্ল্যাটফর্মটির উপরে তৈরি হয়েছে, সেটি সবসময় বজায় রাখুক। দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি। মঙ্গলবার উত্তরায় শান্ত মারিয়াম ইউনিভার্সিটি সংলগ্ন খেলার মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজির উপাচার্য সহ শিক্ষক শিক্ষার্থীরা। আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। বাংলাদেশে গবেষণার সংস্কৃতির উন্নয়ন, গবেষকদের উৎসাহিত করা এবং গবেষক ও শিক্ষার্থীদের একটি সাধারণ প্ল্যাটফর্ম প্রদান করার উদ্দেশ্যে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ ফার্স্ট ন্যাশনাল রিসার্চ কনক্লেভ শীর্ষক একটি কনফারেন্স আয়োজন করে। মঙ্গলবার কনফারেন্সে MIST ছাড়াও বুয়েট, রুয়েট, কুয়েট আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, IUT ঢাকা বিশ্ববিদ্যালয়, BUP, AIUB, সোনারগাঁও বিশ্ববিদ্যালয় সহ মোট 9টি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক মণ্ডলী অংশগ্রহণ করে। টেস্ট দলের সাথে দেশে ফিরছেন না সাকিব আল হাসান। পরিবারকে সময় দিতে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে তার। বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরু সিংহে বলেন, সব ঠিক থাকলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্টেও খেলবেন সাকিব। আরও 4-5 বছর সাকিবের খেলা উচিত বলে মনে করেন ভারতীয়রা। কানপুর থেকে শুভ দেবনাথের রিপোর্টে দেখুন বিস্তারিত। ম্যাচ শেষে ড্রেসিং রুমের সামনে আলোচনায় মহাব্যস্ত হেড কোচ চান্ডিকা হাথুরু সিংহে, সহকারী কোচ নিক পোথাস ও ব্যাটিং পরামর্শক ডেভিড হ্যাম। এরপর সাকিব আল হাসান এলেন বাংলাদেশি সাংবাদিকদের হাত থেকে সংবর্ধনা গ্রহণের জন্য। হাতে ক্রেস্ট আর ফুল দিয়ে তাকে সাদা পোশাকে বিদেশের মাটিতে বিদায়ী সংবর্ধনা দেওয়া হলো। এর মাঝে বিরাট কোহলির কাছ থেকেও ব্যাট উপহার পেলেন মিস্টার 75। ততক্ষণে সংবাদ সম্মেলনে এলেন টাইগারদের হেড কোচ চান্ডিকা হাথুরু সিংহে। ব্যাটারদের সমালোচনা করেন, কথা বলেন সাকিবের বিষয়েও। ছেলেদের খামখেয়ালি ব্যাটিং দেখে আমি হতাশ। আগে বুঝতে হবে কোথায়, কখন, কিভাবে ব্যাট করতে হবে। আর সাকিবের বিষয়ে আমি যতটুকু জানি সে ঢাকা টেস্ট খেলবে, তবে সবকিছু অপেক্ষা করছে পরবর্তী পরিস্থিতির উপর। ভারতীয় ভক্তদের চাওয়া আরও 4-5 বছর সাকিব ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলুক, তবে বাংলাদেশের টেস্টে আরও উন্নতির প্রয়োজন মনে করেন। আমরা চাই সাকিব আরও 4-5 বছর টেস্ট খেলুক। সে ভালো ক্রিকেটার, বিশ্বসেরা অলরাউন্ডার ছিল। তোমাদের টেস্টে আরো উন্নতি করতে হবে। ভারত 1 নম্বর দল, তারা জানে কিভাবে ম্যাচ জিততে হয়। ম্যাচ শেষে ভেন্যুর আয়োজকরা কেক কেটে উদযাপন করলেন। গ্রিন পার্কের কর্তাদেরও চাওয়া সাকিব খেলুক আরো। শুভদেবনাথ, নিউজ 24, কানপুর, ভারত। এই ছিল প্রবাসী নিউজ 24 সংবাদে। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ।